উন্নয়নের গল্প বলতে বলতে মনে হচ্ছিল যে আমরা মনে হয় বাংলাদেশে নাই, এখন মনে হয় আমরা মঙ্গল গ্রহে বসবাস করি। এই উন্নয়ন কোথায়? শেখ হাসিনার চোখ কি ঢাকার গোপালগঞ্জ থেকে মৌলভীবাজারের কমলগঞ্জে আসেনি? শেখ হাসিনার চোখ ওই টুঙ্গিপাড়া থেকে কি এই চা শ্রমিকদের ভাইরা যে পাড়াগুলোতে থাকে সেই পাড়াগুলোতে আসেনি? আজকে আমাদেরকে ম্যানেজমেন্টের পক্ষ থেকে বলা হয় তারা রেশন দিচ্ছে। কি রেশন? আমাদের খায়রুল আপা বললেন সপ্তাহে জনপ্রতি 3.5 কেজি আটা। তো আমরা ওই ম্যানেজমেন্টকে বলতে চাই, দয়া করে বছরের পর বছর লাগবে না, শুধু 1 সপ্তাহ ওই 3.5 কেজি আটা দিয়ে আপনার পেটটা চালান। যদি শুধু আটা খেয়ে, আরে ভাই একটা রুটি বানাতেও তো আটার পাশাপাশি আরো অনেক জিনিস লাগে। তো এই আটা দিয়ে রেশনের নাম নেওয়ার মতো এই যে কাজগুলো করা হয়, এই কাজগুলোর চিত্র আমার মায়েদের বোনেদের মুখের দিকে তাকালে বোঝা যায়। ব্রিটিশদের কিছু নীল নকশা ছিল। ওই সাদা চামড়ার ওই লোকেরা যখন আমাদের এই ভারতীয় উপমহাদেশ থেকে চলে গিয়েছে, আমাদের এই ভারতীয় উপমহাদেশে কিন্তু সম্পর্কগুলো খুব সুন্দর ছিল। বিভিন্ন সম্প্রদায়ের আমরা যারা মানুষ ছিলাম মিলেমিশে বসবাস করতাম। কিন্তু যাওয়ার আগে তারা এমন ভাবে কোনো না কোনো গুটিবাজি লাগিয়ে দিয়ে গিয়েছে যেন আমাদের নিজেদের মধ্যে যুগের পর যুগ ধরে বিভেদ থেকে যায়। তারা এই ভিতরে বিভিন্ন রকম এই চক্রান্তগুলো করে দিয়ে গিয়েছে। আমি অবাক হয়ে শুনলাম যে আজকে এই চায়ের বাগানগুলোতে নাকি এখন পর্যন্ত মদের পাট্টা আছে। এগুলো হচ্ছে একটা চক্রান্ত। আমাদের অনেক ভাইরা রয়েছেন, এই ভাইরা তো তারা পুরুষের কলিজা, তারা সিনাটা টান করে যে কোনো বৈষম্যের বিরুদ্ধে লড়াই করার কথা ছিল। আমার এই ভাইরা যে কোনো সময় আমাদের বোনদের সাথে যদি ওই চা বাগানে কোনো অত্যাচার হয় তাদের পক্ষে দাঁড়িয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু তারা চক্রান্ত করে সেই ব্রিটিশ আমল থেকে মদ খাইয়ে আমার ভাইদের মনোযোগ, চিন্তা ভাবনা ওই বৈষম্যের বিরুদ্ধ থেকে অন্যদিকে নিয়ে যাওয়া হতো। তাদেরকে মাতাল করে রাখার এটা একটা চক্রান্ত ছিল, যেন তাদের পেটে খিদার কথা না আসে, যেন তাদের পেটে তার ওই বোন স্ত্রী তাদের কষ্টের কথা না আসে, যেন তাদের মাথায় তাদের সন্তানদের শিক্ষার কথা না আসে, যেন তাদের শরীরে কোনো আঘাত লাগলে সেই চিকিৎসার কথা মাথায় না আসে। এগুলো ছিল একটা চক্রান্ত যে তাদেরকে কিভাবে মাদকাসক্ত করে অন্য একটা মোহে এবং চিন্তায় আসক্ত করে রাখা যায়। কিন্তু সেই যে 100 বছরের আগের দাস প্রথা, এই প্রথার একটা অংশ এখনো বলতে কষ্ট লাগে আমাদের চা বাগানগুলোতে আছে। আমি আমার ভাইদেরকে, আমার বোনদের প্রয়োজন নাই, আমাদের যে ভাইদের বিরুদ্ধে এই চক্রান্ত করা হয়েছে তাদেরকে অনুরোধ করি, আপনারা যদি আপনাদের বিরুদ্ধে হয় এই বৈষম্যগুলো নিয়ে আগামীর বাংলাদেশে কলিজাটা বড় করে কথা বলতে চান, সবার আগে ওই মদের পাট্টাগুলো ভেঙে ফেলেন। আপনারা যদি আপনাদের স্ত্রী সহধর্মিণী বোনদের সাথে হওয়া নির্যাতনের কথা বুক ফুলিয়ে বলতে চান, সবার আগে ওই মদের পাট্টাগুলো ভেঙে ফেলেন। মাথা যদি ঠিক থাকে তাহলে কেউ ওর মাথা কিনতে পারবে না। কিন্তু এমন একটা চক্রান্ত করা হয়েছে যেন আমাদের মাথায় ঠিক না থাকে। এই বাংলাদেশে তাদেরকে আমাদের প্রশ্ন করতে হবে যে আপনারা আমাদের মজুরি বাড়ানোর দরকার নেই, আমাদের সাথে আসেন, 170 না 270 টাকা নেন, আপনার যা লাগবে আমরা দিচ্ছি, চলেন একসাথে বাজারে যাই, 2টা লোকের বাজার করে নিয়ে আসি। তারপর দেখি তারা একটা বাজারে গিয়ে আজকে 2025 সালে গিয়ে কিভাবে 270 টাকা দিয়ে 2টা লোকের বাজার করে নিয়ে আসে। তারা যেটা পারে না তারা আরেকজনের উপরে সেই জুলুম কিভাবে চাপিয়ে দেয়। তারা তাদের জায়গা থেকে বলল তারা চিকিৎসা সেবা দেয়। আমরা সরাসরি তাদের হাসপাতালে গিয়েছি, অনেক বড় একটা হাসপাতাল।
মনোরম সুন্দর পরিবেশ, রুমের পর রুম, বেডের পর বেড, সব বেড খালি, কিন্তু চিকিৎসার কোনো যন্ত্রপাতি নাই, ওষুধপত্র নাই। একজন ডাক্তার আছে, ওই ডাক্তার কতক্ষণ ওইখানে থাকে, কিংবা কতক্ষণ চিকিৎসা দেয়, কিংবা কয়জন পায়, সেটা নিয়ে আমাদের অসংখ্য প্রশ্ন আছে। তাহলে এরকম অবকাঠামো থাকলো, কিন্তু একটা মানুষের যে প্রয়োজনীয় চিকিৎসা সেটা তারা যদি না পায়, তাহলে এরকম বিল্ডিং করে কোনো লাভ আছে? তারা বললো আপনারা নাকি যে কোনো সময় অসুস্থ হলে আপনাদেরকে অ্যাম্বুলেন্সে করে বাড়ি থেকে নিয়ে যায়। কতটা সত্য? তারা বলল সকল প্রকার ওষুধ এবং চিকিৎসা ওই হাসপাতালে তারা আপনাদেরকে দেয়। এটা কতটা সত্য? আমরা আমাদের জায়গা থেকে সবার কথা শুনবো, এটা ঠিক আছে, কিন্তু সত্য মিথ্যা হাজার হাজার জনতা ঠিক করবে। এখানকার রায় ঠিক করবে যে কোনটা সত্য আর কোনটা মিথ্যা। তারা আমাদেরকে বলে এখানে মধ্য সত্যভোগী কিছু মানুষ আমাদের লাভের টাকা দিয়ে যাচ্ছে। এত বড় বড় আপনারা টি স্টেটের মালিক, আপনারা যদি এখন, তাহলে কোন মধ্য সত্যভোগী আপনাদের এই চায়ের টাকা নিয়ে যায়? আপনারা যদি আসলে আপনাদের এই চায়ের টাকা মধ্য সত্যভোগী নিয়ে যায়, তাহলে একদিন বা 7 দিন ওই চায়ের বাগানে কাজ করা বাদ দিয়ে আমার এই শ্রমিক ভাই বোনদেরকে নিয়ে আপনারা ঐক্যবদ্ধভাবে ওই মধ্য সত্যভোগীদের বিরুদ্ধে মাঠে নামেন, তাহলে তো সমস্যার সমাধান হয়। এই খুনি হাসিনা এবং আওয়ামী লীগ এতদিন শুধুমাত্র অল্প কিছু মানুষকে লাভবান করেছে। আপনি আমেরিকা যান, ইউরোপে যান, কানাডায় যান, হাজার হাজার বাড়ি করেছে, শত শত গাড়ি করেছে। করেছে কারা? ওই গোপালগঞ্জের কিছু লোক। করেছে কারা? ওই শেখ পরিবারের কিছু লোক। আমরা এখানে এসে দেখছি এনটিসির চেয়ারম্যানের নামও নাকি শেখ কবির। তো সবচেয়ে বড় কথা হচ্ছে এই শেখ এবং শেখের বেটিরা যদি সব লুটে ফুটে খায়, আমার চাচা শ্রমিকরা কি খাবে? এই জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শেখ পরিবারের কেউ হোক, আগামীর কেউ হোক, কেউ যদি আপনাদের সাথে কোনোভাবে সিন্ডিকেট করে, চাঁদাবাজি করে, অন্যায় করে, আপনাদের জায়গা থেকে কথা বলবেন। একটা জিনিস মনে রাখবেন, ওরা কিন্তু সংখ্যায় বেশি না। ওরা 10-20টা লোক গলাবাজি করে ফাপড় নেয়, কিন্তু আপনারা যদি একটা বাগানের 10,000 লোক যান, ওরা ওদের জায়গা থেকে জান নিয়ে পালাবে। যেভাবে শেখ হাসিনা কোনো মতে জানটা নিয়ে দেশ ছেড়ে পালিয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে একটা জিনিস মনে রাখবো, কোন জায়গায় যদি আমাদের সাথে অন্যায় হয়, বৈষম্য হয়, আমরা কথা বলবো, কিন্তু আমাদেরকে ব্যবহার করে কেউ যদি আবার বিশৃঙ্খল পরিস্থিতি না তৈরি করে। কারণ এই ভণ্ডগুলা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে ওদের ফায়দা লুটে ভেঙে যাবে, পরবর্তীতে আপনাদেরকে ভুক্তভোগী হতে হবে। আপনাদেরকে এখানে থেকে পরে বেঁচে থাকতে হবে। ওই ভণ্ডদের ঢাকায়ও বাড়ি আছে, ঢাকার বাইরে, দেশের বাইরেও বাড়ি আছে। আপনাদের কিন্তু এখানেই থাকতে হবে। একটা জিনিস মনে রাখবেন, আপনাদের নিয়েও যেন কেউ খেলতে না পারে। বিনয়ের সাথে কিছু অনুরোধ করি, আপনাদের সন্তানদেরকে কষ্ট করে হলেও পড়াশোনা করাতেই হবে। আপনারা যে কষ্ট করেছেন, আমার বোন বলল বৃষ্টিতে ভিজে রোদে পুরে কাজ করতে হয়, রেইনকোটটা পর্যন্ত দেওয়া হয় না। আপনাদের পরবর্তী প্রজন্মের সন্তানদেরকে যেন এই কাজটা করতে হয়। আমার কোন বোনের আসল চেহারা এরকম না, ওই রোদে পুরে আর বৃষ্টিতে ভিজে এই চেহারার এই অবস্থা হয়েছে। আগামীতে আমার এই এলাকাগুলোর যারা নতুন প্রজন্ম আসবে, তাদের যেন চেহারার এই অবস্থা না হয়। তাদেরকে আপনারা দয়া করে পড়াশোনা করাবেন। কেউ যদি পড়াশোনায় ভালো হয়, আমাদের এখানে প্রীতম দাস দাদা সহ অনেকেই রয়েছেন, তাদেরকে আপনারা বলবেন তাদের পড়াশোনার খরচ কোথা থেকে যে আনতে হোক আর যেভাবে হোক আমরা নিয়ে এসে আমরা বহন করবো। আমরা কথা দিয়ে যাচ্ছি, এই সংখ্যাটা যদি 100 জন হয়, 1000 জন হয়, এটা আমাদের ওয়াদা। আমরা আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, তারা যদি ভালো করে পড়াশোনা করে, তাদের যদি আগ্রহ থাকে, আমরা তাদের পড়াশোনার খরচ বহন করব।
কিন্তু এটার কোনো বিকল্প নাই, এটা করাতেই হবে। এখানে চিকিৎসা ব্যবস্থা কিভাবে উন্নত করা যায়, আপনাদের মজুরি একটা সম্মানজনক জায়গায় কিভাবে নিয়ে যাওয়া যায়, সেটা যেখানে কথা বলা দরকার আমরা কথা বলবো। আমরা তাদেরকে মুখের উপর বলবো, রেশন দিলে দেওয়ার মতো দেন, না হয় 3.5 কেজি আটা দিয়ে রেশনের দাম ভাগানোর প্রয়োজন নাই। এই দিচ্ছি ওই দিচ্ছি ওই দিচ্ছি, এত কিছু দিচ্ছি, 178 টাকার বেশি আর কয় টাকা দিব? এত দেওয়ানোর যে এক্সকিউজ, এত নাম ভাঙানোর দরকার নাই। ঝকঝকা টাকা দেন, আমরা আমাদের জায়গা থেকে ব্যবস্থা করে নিব। আর যদি ওগুলো দিতে চান তাহলে দেওয়ার মতো দেন। আমাদের জায়গা থেকে আমরা শুধু আপনাদেরকে কয়েকটা জিনিস বলি। আপনারা যে ভূমি অধিকারের কথা বলেছেন, আমরা আজকে এগুলো প্রথম জেনেছি। আমরা ছোট, আমরা আপনাদের সন্তানের মতো, আমাদের বয়স মাত্র 27, কিন্তু আমাদের ইচ্ছা, আগ্রহ, সাহস পাহাড় সম আছে। যদি না থাকতো আমরা এই খুনে হাসিনার বুলেটের সামনে বুক পেতে দিতে পারতাম না। আমরা শুধু আপনাদেরকে একটা কথাই বলি, এই অভ্যুত্থানে যেদিন প্রথম আমরা দাঁড়িয়েছিলাম ওই দিন 100 জন ছিলাম না, কিন্তু শেষ 5 আগস্টে যেদিন আমরা দাঁড়িয়েছি ওই দিন আমরা লক্ষ পাড়িয়ে কোটি মানুষ দাঁড়িয়েছিলাম। তো আমাদের এখন লড়াইটা হয়তো কয়েকশো মানুষ নিয়ে শুরু হচ্ছে, কিন্তু আমাদের যদি উদ্দেশ্য ঠিক থাকে, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, এই লড়াই একদিন কোটি মানুষের মধ্যে যাবে এবং আমরা সফল হব অবশ্যই। আমরা আপনাদের এই মজুরি, আপনাদের যারা সন্তান তাদের পড়াশোনার জন্য প্রথমে প্রাইমারি স্কুলগুলোকে অবশ্যই সরকারি করতে হবে। এই 1200 টাকা বেতন দিয়ে তারা কোনোদিন স্কুলে এসে পড়াতে পারবে না। তাদের মাথায় কাজ করবে কিভাবে তার পেট চলবে, তার সংসার চলবে, তার সন্তান চলবে। ওই চিন্তা নিয়ে কোনোদিন কাউকে পড়াশোনা করানো সম্ভব না। আমরা এটি নিয়ে কথা বলবো, আমরা আমাদের জায়গা থেকে ভূমি অধিকার নিয়ে কথা বলবো, এবং অবশ্যই প্রত্যেকটি জায়গায় একজন করে হলেও শ্রমিক প্রতিনিধি দিতে হবে। তারা তাদের মন মতো করে শ্রমিকের কথা বলবে, তাদের সুবিধা মতো। এভাবে কোনোদিন শ্রমিকের আসল কথা বাংলাদেশের সামনে আসতে পারে না। আমরা আমাদের জায়গা থেকে আপনাদেরকে শুধু এই কথাটি বলি, অনেকে এসেছে, কথা বলেছে, চলে গিয়েছে। আমরা একদিনে 10টা কথা বলে যাব না, আমরা একটা একটা করে শুরু করব। এবং আজকে ভাই যেটি প্রথমে বলেছেন, আপনাদের এই কথাগুলো কিন্তু আমরা জানতাম না। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় 6 থেকে 7 বছর পড়াশোনা করেছি, আমরা এই কথাগুলো জানতাম না। তার মানে আপনাদের কথা ঢাকায় পৌঁছায় নাই, পুরো বাংলাদেশ তো অনেক দূরের কথা। তাহলে সবার আগে আপনাদের কথা পুরো বাংলাদেশের মানুষের কাছে পৌঁছাতে হবে। এই জন্য একটা জাতীয় একটা বৈঠক হতে হবে, যেখানে একজন উপদেষ্টা যেমন থাকবে, একজন সচিবও থাকবে, একজন পুলিশের ডিসিএসপি যেমন থাকবে, ছাত্র প্রতিনিধি যেমন থাকবে, আমার যে মা বোন ওই চায়ের বাগানে কাজ করে, আমার যে ছোট ভাইটা ঠিক মতো পড়াশোনা করতে পারে না, আমার যে চাচা ঠিক মতো খেতে পারে না, তাদেরও প্রতিনিধি ওই বৈঠকে থাকতে হবে।